কখনো ভেবে দেখেছেন শোরুম থেকে একদম নতুন একটা গাড়ি বের করার সাথে সাথেই সেটার দাম কেন কমতে শুরু করে? অথবা ধরুন বক্স থেকে একটা নতুন ফোন বের করার পর কয়েক মাস যেতে না যেতেই তার দাম পড়ে যায় কেন? এই যে পরিচিত একটা ধারণা, এটাই কিন্তু ব্যবসার জগতে একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়, যাকে আমরা বলি ডিপ্রিসিয়েশন বা অবচয়। তো চলুন আজকে এই বিষয়টার একদম গোড়া থেকে শুরু করে একেবারে বাস্তব একটা সমস্যার সমাধান পর্যন্ত পুরো ব্যাপারটা বুঝে নেওয়া যাক। তো আজকে আমাদের আলোচনার পথটা ঠিক কেমন হবে এক ঝলকে দেখে নিই। আমরা শুরু করব একদম বেসিক একটা প্রশ্ন দিয়ে, এই অবচয় জিনিসটা আসলে কি। তারপর দেখব এটা হিসেব করতে কি কি লাগে। এরপর জানব কি কি পদ্ধতিতে এই হিসেবটা করা যায়। আর শুধু তত্ত্বের মধ্যে থাকব না, আমরা একেবারে একটা বাস্তব সমস্যা নিয়ে সেটা সমাধানও করব। আর সব শেষে দেখব এই সব কিছুর পেছনের আসল মানেটা কি। যে কোনো কিছু ভালোভাবে বুঝতে হলে তার মূল সংজ্ঞাটা জানা খুব দরকার। তাই আমাদের আলোচনার প্রথম ধাপেই আমরা জেনে নেব অ্যাকাউন্টিংয়ের ভাষায় এই অবচয় বা ডেপ্রিসিয়েশন বলতে ঠিক কী বোঝায়, আর এটা কেনই বা এত জরুরি। এখানে কিন্তু একটা খুব মজার ব্যাপার আছে। অনেকেই মনে করেন ডিপ্রিসিয়েশন মানে হলো কোনো একটা জিনিসের আজকের বাজার দর কত, কিন্তু আসলে তা একদমই নয়। এটা কোনো বাজার দর বের করার পদ্ধতি না, এটা হলো একটা অ্যাকাউন্টিং প্রসেস। সহজ করে বললে, একটা অ্যাসেট বা সম্পদ কেনার জন্য যে মোট খরচটা হয়েছে সেই খরচটাকে কয়েক বছরে ভাগ করে দেখানো, মানে এটা ব্যয়ের একটা বন্টন, এর বেশি কিচ্ছু না। আচ্ছা, এবার আমরা আসল গণনার দিকে এগোব। কিন্তু যে কোনো অঙ্ক করার আগে যেমন কিছু তথ্য জানা লাগে, ঠিক তেমনি অবচয় বের করার জন্য আমাদের তিনটা মূল জিনিস বা উপাদান একদম পরিষ্কারভাবে জানতে হবে। চলুন দেখে নিই সেই তিনটা জিনিস কি কি। তাহলে এই হলো সেই তিনটা স্তম্ভ যার ওপর পুরো অবচয়ের হিসেবটা দাঁড়িয়ে আছে। ১ নম্বর হলো সম্পদটা কিনতে আর ব্যবহার করার জন্য প্রস্তুত করতে মোট কত টাকা লাগলো। ২ নম্বর হলো আনুমানিক কত বছর এটা সার্ভিস দেবে। আর ৩ নম্বর হলো এর জীবনকাল শেষে যখন এটা বিক্রি করা হবে তখন এটার আনুমানিক দাম কত হতে পারে। বেশ, কি হিসাব করতে হবে আর কি কি তথ্য লাগবে তা তো আমরা জেনে গেলাম, কিন্তু এখন প্রশ্ন হলো হিসাবটা করব কিভাবে। মজার ব্যাপার হলো এর জন্য একটাই মাত্র রাস্তা নেই। বিভিন্ন ধরনের অ্যাসেটের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়, যদিও সবার শেষ লক্ষ্যটা কিন্তু একই। ব্যাপারটা খুব যৌক্তিক। ধরুন একটা মেশিনের কথা, সেটা প্রথম দিকে অনেক বেশি প্রোডাকশন দেয়, তাই তার মূল্য প্রথম দিকেই বেশি কমে। সেক্ষেত্রে ক্রমহ্রাসমান পদ্ধতি ব্যবহার করাটা বেশি যুক্তিসঙ্গত। আবার ধরুন একটা বিল্ডিং, সেটার মূল্য মোটামুটি সমানভাবে কমে, তাই সেখানে সরল রৈখিক পদ্ধতিটা ভালো কাজ করে। কোম্পানি নিজের প্রয়োজন অনুযায়ী পদ্ধতি বেছে নেয়। তত্ত্বের আলোচনা তো অনেক হলো, এবার আসল মজা। এতক্ষণ যা যা শিখলাম, চলুন সেটাকে একটা বাস্তব উদাহরণের উপর প্রয়োগ করে দেখি। আমরা ২০২৪ সালের ঢাকা বোর্ডের একটা প্রশ্ন নেব এবং ধাপে ধাপে সেটা সমাধান করব। তো এই হলো আমাদের কেস স্টাডি। খান অটো নামে একটা কোম্পানি একটা নতুন মেশিন কিনেছে। আমাদের হাতে মেশিনের দাম, কবে কেনা হয়েছে, কত বছর চলবে, আর শেষে কত দাম থাকবে, সব তথ্য আছে। আর সবচেয়ে জরুরি তথ্য হলো আমাদের ক্রমহ্রাসমান জের পদ্ধতি ব্যবহার করতে বলা হয়েছে। চলুন এই তথ্যগুলো দিয়ে এবার একটা অবচয় টেবিল বানানো যাক। সবার আগে কিন্তু আমাদের মেশিনের আসল দামটা বের করতে হবে। শুধু কেনার দামটাই কিন্তু মোট খরচ না। মেশিনটা কিনে, ভ্যাট দিয়ে, ফ্যাক্টরিতে এনে আর সেটাকে বসানোর জন্য যা যা খরচ হয়েছে সব কিছু যোগ করেই আমরা এর আসল মোট ব্যয়টা পাব। এক্ষেত্রে সেটা হলো ১১,৭৫,০০০ টাকা। যেহেতু আমরা ক্রমহ্রাসমান জের পদ্ধতি ব্যবহার করছি, আমাদের একটা পার্সেন্টেজ বা হার বের করতে হবে। ফর্মুলাটা বেশ সোজা। সরল রৈখিক যে হারটা হতো তার দ্বিগুণ। আমাদের মেশিনের জীবনকাল ৪ বছর, মানে সরল রৈখিক হার হতো ২৫%। তাহলে তার দ্বিগুণ করলে আমরা পাচ্ছি ৫০%। এই হারটাই আমরা প্রতি বছর ব্যবহার করব। দারুণ! আমাদের সব প্রস্তুতি শেষ। মোট খরচ বের করা হয়ে গেছে, অবচয়ের হারও জানা। চলুন এবার মূল পর্বে যাওয়া যাক। আমরা এখন বছর ধরে ধরে হিসেব করে দেখব কিভাবে মেশিনের দাম কমতে থাকে আর আমাদের অবচয় টেবিলটা তৈরি করব। এই হলো আমাদের ছক।
এখানে আমরা প্রতি বছরের শুরুতে মেশিনের দাম কত ছিল, সেই বছরে কতটুকু অবচয় হলো, মোট কত অবচয় জমা হলো আর বছর শেষে দাম কত থাকলো সব কিছু লিখব। চলুন প্রথম বছর অর্থাৎ ২০২৩ সাল দিয়ে শুরু করি। এখানে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করতে হবে। মেশিনটা কেনা হয়েছে জুলাই মাসের ১ তারিখে, তার মানে ২০২৩ সালে এটা মাত্র ৬ মাস চলেছে, পুরো বছর না। তাই আমরা পুরো বছরের অবচয় ধরব না, ধরব ৬ মাসের। মোট ব্যয় ১১,৭৫,০০০ টাকার ৫০% হয় ৫,৮৭,৫০০ টাকা, আর তার অর্ধেক করলে আমরা প্রথম বছরের অবচয় পাচ্ছি ২,৯৩,৭৫০ টাকা। এই তো আমাদের টেবিলের প্রথম বছরটা পূরণ হয়ে গেল। বছর শেষে মেশিনের দাম কমে দাঁড়ালো ৮,৮১,২৫০ টাকা। এবার দ্বিতীয় বছর। বছরের শুরুতে মেশিনের দাম কিন্তু আর আগেরটা নেই, এখন দাম হল ৮,৮১,২৫০ টাকা। এবার আমরা এই নতুন দামের উপর পুরো বছরের জন্য মানে ১২ মাসের জন্য ৫০% অবচয় ধরব। তাহলে এ বছরের অবচয় হচ্ছে ৪,৪০,৬২৫ টাকা। দ্বিতীয় বছর যোগ করার পর আমরা দেখতে পাচ্ছি মেশিনের দাম আরও অনেকটাই কমে গেছে। বছর শেষে এর দাম এখন ৪,৪০,৬২৫ টাকা। প্রসেসটা কিন্তু একই। তৃতীয় বছরের শুরুতে যে দামটা ছিল মানে ৪,৪০,৬২৫ টাকা, সেটার ওপর আবার ৫০%। তাহলে এ বছরের অবচয় দাঁড়ালো ২,২০,৩১৩ টাকা। দেখুন, ৩ বছর শেষে আমরা কিন্তু আমাদের টার্গেটের খুব কাছাকাছি চলে এসেছি। মেশিনের দাম এখন ২,২০,৩১২ টাকা আর আমাদের লক্ষ্য হল ১,৫০,০০০ টাকা। কিন্তু শেষ বছরে কি হবে? আমরা কি একইভাবে ৫০% হিসেব করব? না, এখানে একটা ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ নিয়ম আছে। এই পদ্ধতির নিয়মটাই এমন যে শেষ বছরে গিয়ে আর পার্সেন্টেজ ব্যবহার করা হয় না। আমাদের লক্ষ্য হল মেশিনের দামটাকে ঠিক ভগ্নাবশেষ মূল্যের সমান করা। তাই আমরা ঠিক ততটুকুই অবচয় ধরি যতটুকু ধরলে দামটা একদম টার্গেটে গিয়ে পৌঁছায়। কাজটা এখন খুবই সোজা। আগের বছরের শেষে দাম ছিল ২,২০,৩১২ টাকা আর আমাদের টার্গেট হল ১,৫০,০০০ টাকা। তাহলে এই দুটোর পার্থক্য যা হবে অর্থাৎ ৭০,৩১২ টাকা, সেটাই হবে আমাদের শেষ বছরের অবচয়। আর এই হচ্ছে আমাদের পুরো ৪ বছরে সম্পূর্ণ করা টেবিলটা। দেখুন, একদম শেষে গিয়ে মেশিনের দামটা ঠিক ১,৫০,০০০ টাকায় এসে থেমেছে। তার মানে আমাদের হিসেব এক্কেবারে পারফেক্ট। কিন্তু এই সব সংখ্যা দিয়ে কি হয়? এতক্ষণ তো আমরা অনেক হিসাব নিকাশ করলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো এই সব সংখ্যা দিয়ে আসলে কি হয়? একজন ব্যবসায়ী বা বিনিয়োগকারীর জন্য এই গণনার গুরুত্বটা ঠিক কোথায়? বিষয়টা কিন্তু বেশ গভীর। ভাবুন তো, খান অতর যে ক্রমহ্রাসমান পদ্ধতি ব্যবহার করল, তার মানে তারা প্রথম দিকে অনেক বেশি খরচ দেখাচ্ছে। বেশি খরচ দেখানোর অর্থ হল কাগজে কলমে তাদের লাভ কম দেখাচ্ছে, আর লাভ কম দেখানো মানে হল তাদের কম ট্যাক্স দিতে হচ্ছে। আবার শেষের দিকে খরচ কম দেখাবে, তখন ট্যাক্স বেশি দেবে। সুতরাং কোন অবচয় পদ্ধতি বেছে নেওয়া হবে, এটা শুধু একটা অ্যাকাউন্টিংয়ের নিয়ম না, এটা একটা কৌশলগত ব্যবসায়িক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত একটা কোম্পানির আর্থিক অবস্থাকে সরাসরি প্রভাবিত করতে পারে। তার মানে এই সংখ্যাগুলো শুধু সংখ্যা নয়, এরা এক একটা গল্প বলে।